590 কোটি টাকা কেবলই একটি সংখ্যা, কিন্তু সেই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁক। রাষ্ট্রায়ত্ত নয়, একটি বেসরকারি ব্যাংক, একটি রাজ্য সরকারের অ্যাকাউন্ট, আর কয়েক মাস ধরে চলা নীরব জালিয়াতি। হরিয়ানার একটি শাখায় আইডিএফসি ফার্স্ট ব্যাংকে এই বিশাল আর্থিক প্রতারণার অভিযোগ ব্যাংকের কিছু কর্মী এবং বাইরের ব্যক্তিদের যোগসাজশে হরিয়ানা সরকারের অ্যাকাউন্ট থেকে টাকা শিফন করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে এত বড় অঙ্কের টাকা বেরিয়ে গেল? সিস্টেম ছিল, অথচ ব্যর্থ হলো কেন? কিভাবে মাসের পর মাস কেউ টের পেল না? জালিয়াতির ধরন। প্রাথমিক তথ্য অনুযায়ী এই প্রতারণা হয়েছে ম্যানুয়াল চেক ডেবিট ট্রানজাকশন ব্যবহার করে। ডিজিটাল পদ্ধতি এড়িয়ে চেক জমা দেওয়া হতো শাখায়। বাইরের একটি পক্ষ চেক পেশ করত, ভেতরের কর্মীরা তা ক্লিয়ার করত। অভিযোগ, জাল স্বাক্ষর ব্যবহার, ভুয়ো অনুমোদন, সিস্টেম অ্যালার্ট বাইপাস, এরপর টাকা চলে যেত ব্যাংকের বাইরের বিভিন্ন অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টগুলিও সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। কিভাবে ধরা পড়ল? চমকপ্রদ বিষয়, প্রথমে ব্যাংক নয়, হরিয়ানা সরকার অসঙ্গতি টের পায়। হরিয়ানা ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত ডিপার্টমেন্ট স্টেটমেন্ট চাইলে দেখা যায় হিসেব মিলছে না। প্রায় এক মাস আগে সরকার যখন অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চায়, তখন ব্যালেন্স কনফার্মেশনে 490 কোটির গরমিল ধরা পড়ে। এরপর ব্যাংক অভ্যন্তরীণভাবে খতিয়ে দেখে, আরও 100 কোটির ঘাটতি চিহ্নিত করে। মোট 590 কোটি টাকা 18 ফেব্রুয়ারি পর তদন্ত ত্বরান্বিত হয়। সিস্টেম ছিল, তবুও ব্যর্থ কেন? নির্দিষ্ট এসওপি ছিল, মেকার চেকার অথরাইজার ফ্রেমওয়ার্ক ছিল। 5 লক্ষ টাকার বেশি হলে কনফার্মেশন কল, 10 লক্ষের বেশি হলে অতিরিক্ত ভেরিফায়ার, পজিটিভ পে সিস্টেম। তাহলে ভাঙল কোথায়? ব্যাংকের বক্তব্য, কর্মীদের যোগসাজশে সিস্টেমকে গেম করা হয়েছে, অর্থাৎ মানবীয় দুর্নীতি প্রযুক্তিগত সুরক্ষাকে ব্যর্থ করেছে। অ্যালার্ট গেল না কেন? প্রতিটি ট্রানজাকশনে এসএমএস এবং ইমেল অ্যালার্ট যাওয়ার কথা, তাহলে হরিয়ানা সরকারের নজরে এলো না কেন? ব্যাংকের এমডি ও সিইও ভি বৈদ্যনাথন বলেছেন, অ্যালার্ট অথরাইজড ইমেল ও নম্বরে পাঠানো হয়েছিল, কিন্তু কর্মীরা হয়তো সিস্টেম ম্যানিপুলেট করে অ্যালার্ট ব্লক করেছে। এই বিষয়টি ফরেনসিক অডিটে খতিয়ে দেখা হবে। টাকার হদিশ। টাকা বিভিন্ন ব্যাংকে গেছে, সেই ব্যাংকগুলো সহযোগিতা করছে। যে টাকা এখনো সিস্টেমে রয়েছে তা ব্লক করার চেষ্টা চলছে। যে টাকা সিস্টেম ছেড়ে বেরিয়ে গেছে তা উদ্ধার কঠিন। অডিটরদের ভূমিকাও প্রশ্নের মুখে। কেন নিয়মিত অডিটে ধরা পড়ল না? ব্যাংক ইতিমধ্যে কেপিএমজিকে দিয়ে ফরেনসিক অডিট শুরু করেছে। আইন প্রয়োগকারী সংস্থাও তদন্তে নেমেছে। ব্যাংক কি পদক্ষেপ নিচ্ছে? ব্যাংক জানিয়েছে, এবার থেকে শাখা ভিত্তিক বড় ট্রানজাকশন অ্যাপ ভিত্তিক কাস্টমার কনফার্মেশন বাধ্যতামূলক। নির্দিষ্ট থ্রেশহোল্ডের বেশি ট্রানজাকশন হলে অ্যাপে অথরাইজেশন লাগবে। এআই প্রথমে সিগনেচার যাচাই করবে, তারপর মানবীয় ডাবল কনফার্মেশন। উদ্দেশ্য, মানবীয় ফাঁক কমানো। আমানতের প্রভাব। হরিয়ানা সরকারের আমানত ব্যাংকের মোট ডিপোজিটের প্রায় 0.5%। ব্যাংকের মোট ডিপোজিট 2.83 লক্ষ কোটি টাকা। ঘোষণার পর প্রায় 200 কোটি টাকা আউটফ্লো হয়েছে। ব্যাংকের দাবি, এটি সামলানো সম্ভব। সরকারি ডিপোজিট মোট ডিপোজিটের 8 থেকে 10%। ব্যাংক জিএসটি, সিবিডিটি এবং অন্যান্য কর সংগ্রহেও যুক্ত। কিন্তু এত বড় অঙ্কে সিনিয়র অফিসাররা নজর দিলেন না কেন? বহু মাস ধরে জালিয়াতি চলল কিভাবে? আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কি যথেষ্ট ছিল? এটি শুধু একটি ব্যাংকের সমস্যা নয়, পুরো ব্যাংকিং সিস্টেমের জন্য সতর্কবার্তা। 590 কোটি টাকার এই জালিয়াতি প্রমাণ করে, সিস্টেম যতই শক্ত হোক, মানবী দুর্নীতি থাকলে সব ভেঙে পড়তে পারে। এখন নজর কত টাকা উদ্ধার করা যায়, কারা দায়ী প্রমাণিত হয়, ব্যাংক কিভাবে আস্থা ফিরিয়ে আনে, কারণ শেষ পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি দাঁড়িয়ে থাকে বিশ্বাসের ওপর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি গত কয়েক বছর ধরে এই নামটা ঘিরে রাজনৈতিক উত্তাপ একেবারে চরমে বলতে পারেন। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইডিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে। আদালতে একের পর এক প্রশ্ন, তলবের নোটিশ নিয়ে ধাক্কা, দীর্ঘসূত্রিতা নিয়ে সমালোচনা। এই আবহেই 5 রাজ্যে ভোটের আগে একটা বড় সিদ্ধান্ত ইডি। এবার অফিসারদের স্পষ্ট নির্দেশ, জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠানোর আগে সমস্ত দিক ভেবে প্রমাণ খতিয়ে দেখে তবেই পদক্ষেপ নিতে হবে।
গুয়াহাটিতে একটা ত্রৈমাসিক সম্মেলনে ইডির প্রধান রাহুল নবীন এই নির্দেশ জারি করেছেন। এবার প্রশ্ন উঠছে, এ কি ইমেজ ম্যানেজমেন্টের জন্য এই ধরনের কাজ, নাকি আইনি চাপে কৌশল বদল ইডি? হঠাৎ করে কেন ইডির এই সতর্কবার্তা? আসল উত্তর খুঁজি। গত কয়েক বছরে ইডি তলবের নোটিশ নিয়ে একাধিক মামলা হয়েছে। অনেক ক্ষেত্রে আদালত প্রশ্ন তুলেছে নোটিশের যথার্থতা নিয়ে, তদন্তের অগ্রগতি নিয়ে। দীর্ঘদিন চার্জশিট না দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে। বিরোধী দলগুলির অভিযোগ, ভোটের আগে ইডির সক্রিয়তা হঠাৎই বেড়ে যায়। আর এই প্রেক্ষিতেই ত্রৈমাসিক সম্মেলনে আধিকারিকদের বলা হয়েছে ভেবেচিন্তে আইনি ভিত্তি শক্ত করে তবেই নোটিশ পাঠান। গুয়াহাটির সম্মেলনে ঠিক কি কি নির্দেশ এসেছে আসুন এক নজরে দেখাই। গুয়াহাটিতে আয়োজিত ইডি ত্রৈমাসিক বৈঠকে দুটি বড় নির্দেশ দেওয়া হয়েছে। কোন দুটি বড় নির্দেশ? পরপর দেখুন। নোটিশ পাঠানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। কেন হঠাৎ সতর্কতা অবলম্বনের কথা বলা হলো? কারণ যথেষ্ট প্রাথমিক প্রমাণ ছাড়া তলব নয়, যাতে আদালতে গিয়ে ইডিকে ধাক্কা খেতে না হয়। আর অবশ্যই তদন্তে একটা সময়সীমা থাকতে হবে, মানে ডেডলাইন থাকা প্রয়োজন। 2025-26 অর্থবর্ষে মোট 500টি তদন্তাধীন কেস নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। নতুন কেস 1 থেকে 2 বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে ইডি। স্পষ্ট বার্তা, দীর্ঘসূত্রিতা চলবে না। তাহলে ইমেজ সংকট কি স্বীকার করে নিল ইডি? সম্মেলনে স্বীকার করা হয়েছে দীর্ঘদিন ধরে মামলা ঝুলে থাকা সংস্থার ইমেজের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অনেক হেভিওয়েট নেতা দীর্ঘ তদন্তের সুযোগে জামিন পেয়ে গিয়েছেন। আদালত প্রশ্ন তুলেছে, সেক্ষেত্রে তদন্ত শেষ করতে এত দেরি কেন? এই বিষয়টি ইডির জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বলতে পারেন, এবং তাদের একটা ফেস লসও হচ্ছে। প্রশাসনিক চ্যালেঞ্জও থাকছে। কি সেই চ্যালেঞ্জ? ইডির অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী স্থানীয় পুলিশের অসহযোগিতা, আধিকারিকের অভাব, পরিকাঠামোগত সীমাবদ্ধতা, এই কারণগুলো তদন্তের গতি অনেকটা কমিয়ে দেয়। সূত্রে খবর, কিছু মাস আগে একটা ডিপার্টমেন্টাল সার্কুলারে বলা হয়েছিল ইডি ডিরেক্টরের অনুমতি ছাড়া কোনো আইনজীবীকে তলব করা যাবে না। অর্থাৎ সংস্থা ধীরে ধীরে প্রক্রিয়াগত কড়াকড়ি বাড়াচ্ছে, সেটা অন্তত স্পষ্ট হয়। আর রাজনৈতিক তাৎপর্য থাকবে না, সেটা তো হতে পারে না। দেখুন রাজনৈতিক তাৎপর্য। 5 রাজ্যে ভোটের আগে এই নির্দেশের রাজনৈতিক গুরুত্ব কিন্তু খুব একটা কম নয়, বা কম আপনি বলতে পারেন না। বিরোধীরা বারবার অভিযোগ করেছে ইডি সিবিআই কেন্দ্রের নিয়ন্ত্রণাধীনে থেকে একেবারে রাজনৈতিকভাবে তারা কাজ করেন। এই নির্দেশকে কেউ বলছেন আইনি সতর্কতা, কেউ বলছেন ভাবমূর্তি রক্ষা, ভোটের আগে বিতর্ক এড়ানো, আবার কেউ বা বলছেন এটি আদালতের চাপের একটা ফল। আইন কিভাবে দেখছে গোটা বিষয়টাকে? আইনের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হচ্ছে দেখুন এবার। আইন বিশেষজ্ঞদের মতে যে কোনো তদন্তকারী সংস্থার জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রক্রিয়ার স্বচ্ছতা, সময় মতো তদন্ত সম্পূর্ণ করা, অন্যথায় আদালতে মামলা দুর্বল হয়ে পড়ে। এটা তো স্বাভাবিক। ইডির এই নতুন নির্দেশ দুটি স্পষ্ট বার্তা দিচ্ছে। 1, আদালতের পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর 2, সংস্থার ইমেজ পুনর্গঠনের একটা চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের আগে সত্যিই কি ইডির পদক্ষেপ বদলাবে, নাকি বিতর্ক চলতেই থাকবে? তার উত্তর তো অবশ্যই দেবে সময়। আর আপনি নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।